নালন্দা নামটার সঙ্গেই চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে, তাই না? প্রাচীন বিশ্বের এক কিংবদন্তি বিশ্ববিদ্যালয়। আমরা সবাই এর পতনের গল্পটা শুনেছি, এক ভয়াবহ ধ্বংসের কাহিনী। কিন্তু সেই গল্পের ঠিক কতটা সত্যি আর কতটা সময়ের সাথে সাথে তৈরি হওয়া এক মেথ, চলুন আজ আমরা সেই কিংবদন্তিরই ব্যবচ্ছেদ করি। আজকের আলোচনার একদম কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটা, ইতিহাসে যে উত্তরটা আমরা সচরাচর পাই সেটা কি সম্পূর্ণ, নাকি এর আড়ালে আরও কোনো জটিল সত্যি লুকিয়ে আছে? চলুন এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এই প্রশ্নের উত্তর খোঁজার আগে আমাদের বুঝতে হবে নালন্দা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল। এটা শুধু একটা বিশ্ববিদ্যালয় ছিল না, এটা ছিল প্রাচীন বিশ্বের জ্ঞানের এক আলোকবর্তিকা। জানেন, এর নামের মধ্যেই কিন্তু এর আসল পরিচয়টা লুকিয়ে আছে। নালমম মানে হল পদ্ম, যা জ্ঞানের প্রতীক, আর দা মানে হল দেওয়া, মানে যে জায়গাটা নিরন্তর জ্ঞান বিতরণ করে, সেটাই হল নালন্দা। 10,000-এরও বেশি, ভাবা যায়? সেই সময়ে যখন সারা পৃথিবীর জনসংখ্যায় অনেক কম ছিল, তখন নালন্দায় 10,000-এরও বেশি ছাত্রছাত্রী একসাথে পড়াশোনা করত। এটা ছিল তখনকার পৃথিবীর অন্যতম সেরা আর বড় শিক্ষাকেন্দ্র। আর এই বিশাল ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য শিক্ষক ছিলেন কতজন? প্রায় 2,000। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? এই বিশ্বমানের শিক্ষাটা ছিল সবার জন্য, একদম বিনামূল্যে। 700 বছরেরও বেশি সময় ধরে, মানে কত সাম্রাজ্য এলো আর গেল, কত উত্থান পতন দেখল ইতিহাস, কিন্তু নালন্দা জ্ঞানের কেন্দ্র হিসেবে নিজের জায়গায় অটল ছিল। কি অবিশ্বাস্য একটা ব্যাপার! এর খ্যাতি এতটাই ছড়িয়ে পড়েছিল যে শুধু ভারত থেকেই নয়, জ্ঞান অর্জনের জন্য মানুষ আসত চীন, কোরিয়া, জাপান, পারস্য, এমনকি তুরস্কের মতো দূর দূরান্তের দেশ থেকেও। আর এত বড় একটা মহীরুহের পতন, এর জন্য ইতিহাসে কিন্তু একজনের দিকেই আঙ্গুল তোলা হয়। তিনি হলেন মোহাম্মদ বখতিয়ার খিলজি। কিন্তু গল্পটা কি আসলেই এতটা সাদামাটা? এখানেই গল্পে একটা বড় মোড় আসছে। নালন্দার ওপর এটা কিন্তু প্রথম আক্রমণ ছিল না, এর আগেও এটি ধ্বংসে মুখোমুখি হয়েছে, এবং প্রতিবারই সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে। এই টাইমলাইনটা একবার দেখুন। হন্দের আক্রমণে প্রথমবার, এবং তার প্রায় 150 বছর পর গোরদের আক্রমণে দ্বিতীয়বার এটি ধ্বংস হয়েছিল। তার মানে আমরা যেটাকে ফাইনাল ধ্বংস বলে জানি, সেটা আসলে ছিল তৃতীয় বড় আঘাত। আর কি আশ্চর্য ব্যাপার দেখুন, প্রতিবার ধ্বংস হওয়ার পর এর পৃষ্ঠপোষকরা বিশ্ববিদ্যালয়টিকে আগের থেকেও বড় আর আরও সুন্দর করে গড়ে তুলেছিলেন। কি অসাধারণ জীবনী শক্তি ছিল প্রতিষ্ঠানটার! আচ্ছা, তাহলে মূল প্রসঙ্গে ফেরা যাক। বখতিয়ার খিলজি, তাকে দায়ী করার পেছনে প্রমাণগুলো কতটা শক্ত, চলুন এবার সূত্রগুলো একটু নাড়াচাড়া করে দেখা যাক। নালন্দা বইয়ের লেখক অভয় কের এই কথাটা বেশ ইন্টারেস্টিং। উনি বলছেন, খিলজি হয়তো সরাসরি ধ্বংস করেনি, কিন্তু তার আক্রমণের ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যা নালন্দার টিকে থাকাকেই অসম্ভব করে তুলেছিল। খিলজিকে যে দায়ী করা হয় তার মূল ভিত্তি হল একটা বই, মিনহাজ উল সিরাজের লেখা তাবাকাত-ই-নাসিরি। আর এখানেই সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছে। আমরা যা বিশ্বাস করি আর বইটাতে যা লেখা আছে তার মধ্যে আকাশ পাতাল তফাত। সবাই বলে খিলজি নালন্দা পুড়িয়েছেন, অথচ তাবাকাত-ই-নাসিরি বইটাতে নালন্দা শব্দটাই নেই। আছে বিহারের একটা দুর্গ আক্রমণের কথা, যেটা আসলে ছিল ওদন্তপুরী বিহার। মানে ঐতিহাসিকরা মনে করেন খিলজির সেনেরা ওদন্তপুরীর বিশাল সুরক্ষিত মঠটাকে একটা সামরিক দুর্গ বলে ভুল করেছিল, আর সেই ভুলেই আক্রমণটা হয়। এটা ছিল একটা মারাত্মক ভুল বোঝাবুঝি। তাহলে আসল ঘটনাটা কি? নালন্দা ধ্বংস হলো কিভাবে? সত্যিটা হলো, এর পতন কোনো একদিনে হয়নি। এটা ছিল একটা লম্বা আর খুব ধীর প্রক্রিয়া। দেখুন, অনেকগুলো কারণ একসাথে কাজ করেছিল। একদিকে ভারতে বৌদ্ধ ধর্মের প্রভাব কম ছিল। রাজারা যারা একে সাহায্য করতেন তারা নিজেরাই দুর্বল হয়ে পড়ছিলেন। অন্যদিকে ওদন্তপুরী আর বিক্রমশিলার মতো নতুন প্রতিষ্ঠানগুলো জনপ্রিয় হচ্ছিল। এমনকি খিলজির আক্রমণের প্রায় 100 বছর আগেই এক পর্যটক লিখে গেছেন যে নালন্দার সেই আগের জৌলুস আর নেই।
হ্যাঁ, এটা ঠিক যে মাটি খুঁড়ে পোড়া দাগ পাওয়া গেছে, কিন্তু সেই আগুনটা লাগলো কিভাবে? সেটা কি বাইরের কোনো আক্রমণ, নাকি কোনো দুর্ঘটনা, নাকি অন্য কিছু? এটা নিশ্চিত করে বলা কিন্তু খুব কঠিন। কিন্তু গল্পের সবচেয়ে অবাক করা অংশটা হয়তো এটাই, কিভাবে এত বড় একটা জায়গা নিজের দেশেই মানুষের স্মৃতি থেকে পুরোপুরি হারিয়ে গেল আর তারপর আবার ফিরে এলো। ভাবুন তো একবার, ভারতের লোকের নালন্দার কথা ভুলেই গিয়েছিল, কিন্তু এর ইতিহাস বেঁচে ছিল তিব্বতের মতো দেশের পুঁথিতে। এরপর ১৮১১ সাল নাগাদ ব্রিটিশরা এসে জায়গাটা জরিপ করে, কিন্তু তখনও তারা বোঝেনি এটা কি। অবশেষে প্রায় ১০০ বছর পর ১৯১৫ সাল থেকে খনন কাজ শুরু হলে মাটির তলা থেকে বেরিয়ে আসে আমাদের সেই হারিয়ে যাওয়া নালন্দা। আর এই গল্পের শেষটা কিন্তু খুব সুন্দর। দীর্ঘ ৮০০ বছর পর ২০১৪ সালে নালন্দা বিশ্ববিদ্যালয়কে আবার নতুন করে চালু করা হয়েছে। সেই প্রাচীন জ্ঞানের ঐতিহ্যকে ফিরিয়ে আনার এক অসাধারণ উদ্যোগ। তাহলে শেষে গিয়ে একটা প্রশ্ন থেকেই যায়, একটা প্রতিষ্ঠান আসলে কখন মরে? যখন তার দেয়ালগুলো ভেঙে পড়ে তখন, নাকি যখন আমরা তাকে আমাদের স্মৃতি থেকে, আমাদের ইতিহাস থেকে মুছে ফেলি? নালন্দার এই পুরো কাহিনীটা কিন্তু আমাদের এই গভীর প্রশ্নটার সামনেই এনে দাঁড় করায়।